আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ তথ্য। এবার শেখ হাসিনার পরিবারের অ্যাকাউন্টে 653 কোটি টাকার খোঁজ পেয়েছে যুক্তরাষ্ট্র সহ 5 দেশের বিপুল সম্পদ। সেই সাথে আরও অবাক হবেন, শেখ হাসিনার সম্পদের সন্তান মিলেছে কেইম্যান দ্বীপপুঞ্জেও। এমন লোকহর্ষক দুর্নীতির বিষয় এবার উঠে এসেছে। এই 635 কোটি টাকা কিভাবে আসলো অ্যাকাউন্টে এবং এর সাথে কারা কারা আছে, কাদের নাম প্রকাশ পেল শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের, তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব এবার ডক্টর ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তুলে ধরলেন ব্যাপক ভয়াবহ তথ্য। শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত একটি দেশ রেখে গেছে, সেই সাথে হাসিনার কোনো সরকারই ছিল না, ছিল একটা দস্যু পরিবার। এমন এক বার্তা দিয়ে দেশবাসীকে আলোচনায় আসলেন আবারও কিন্তু এই ডক্টর ইউনূস। শেখ হাসিনার বিপক্ষে আরও কি তথ্য দিলেন সেই গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে, তা জানলে রীতিমতো চমকে যাবেন। তুলে ধরবো এই বিষয়টি। সেই সাথে সবশেষে তুলে ধরবো বিচার সংস্কার পেছনে রাজনীতি করবেন না নাহিদ ইসলাম, সাফ জানিয়ে দিয়েছেন এনপিসির এই আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও কি তথ্য দিলেন নির্বাচন বিষয় নিয়ে এবং নির্বাচন পিছানোর রাজনীতি করছি কিনা সে বিষয় নিয়ে আরও কি তথ্য দিলেন, ভিডিওর শেষ অংশের বিষয়গুলো তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয়ে চলে যাই। কিভাবে শেখ হাসিনার পরিবারের অ্যাকাউন্টে 653 কোটি টাকা ঢুকে গেল এবং সেই সাথে যুক্তরাষ্ট্র সহ 5 দেশের বিপুল সম্পদ। শেখ হাসিনা ও তার পরিবারের ফ্রিজ করা 124টি ব্যাংক অ্যাকাউন্ট 635 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ এবং সেই সাথে এই বিষয়গুলো ফ্রিজও করে দিয়েছে। পুনরুদ্ধারগৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উপস্থাপনা এবং উচ্চ পর্যায়ে সভায় এইসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের বিষয়ে আরও ব্যাপক তথ্য বেরিয়ে এসেছে। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও হংকংয়ে মোট কেমন দ্বীপপুঞ্জেও সন্ধান পাওয়া গেছে বলেও জানা গেছে সেই সভায়। মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ার স্ল্যাশ ফান্ডের অস্তিত্বও পাওয়া গেছে বলে জানানো হয়। সভায় আরও তথ্য জানানো হয়, 1,80,00,000 টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাঠা প্লট এবং 8,85,00,000 টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে এবং সেই সাথে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার 2025 সালের মধ্যে 11টি অর্থ পাচার মামলা অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে। এসব মামলার মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচার মামলায় 1 নম্বরে রয়েছে। কিভাবে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলল এবার কেইম্যান দ্বীপপুঞ্জে, সে দ্বীপটিও ছাড়েনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান যেখানে মিলেছে ক্যামেরুনের সেই দ্বীপে রাষ্ট্রের অন্তর্গত ব্রিটিশ শাসিত অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জের 5টি দেশে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পরিবার সংশ্লিষ্ট স্বার্থচ্যুত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যৌথ তদন্ত অনুসন্ধানের অবৈধভাবে দেশ বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে। এভাবেই উঠে এসেছে তাদের প্রায় 635 কোটি টাকার দুর্নীতির বিষয়, যেখানে কিন্তু তার একমাত্র ছেলে মিস্টার জয় তিনিও কিন্তু এর সাথে জড়িত আছেন। এবার তুলে ধরতে যাচ্ছি, শেখ হাসিনা কোনো সরকার ছিল না, ছিল দস্যু পরিবার। এমন এক বার্তা এবার দেশবাসীকে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত একটি দেশ রেখে গেছেন বলে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার 17 বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। 5ই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচার হাসিনা। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশকে রেখে গেছেন ধ্বংসস্তূপ করে। ভারতে বসেও তিনি বাংলাদেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। হাসিনার শাসনামল সম্পর্কে তিনি বলেছেন, হাসিনা শাসনামলে কোনো সরকার ছিল না, এটি ছিল একটি দস্যু পরিবার। বসের পক্ষ থেকে যে কোনো আদেশ এলেই কার্যকর হয়ে যেত। হাসিনার শাসনামলের প্রকৃত বর্ণনায় প্রধান উপদেষ্টা বলেন, কেউ সমস্যা করেছে তাদেরকে গুম করে দেব। নির্বাচন আয়োজন করতে চান, সব আসনে আপনারা বিজয়ী নিশ্চিত করব। আপনি টাকা চান, ব্যাংক থেকে লাখ লাখ ডলার ঋণ নিন, শোধ করতে হবে না। ডক্টর ইউনূস বলেছেন, সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলো থেকে জনগণের অর্থ লুট করার পরিপূর্ণ লাইসেন্স দেওয়া হয়েছিল। শেখ হাসিনার আমলে এমন বার্তা দেন, অবাক হয়ে যাবেন। এই গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকার
সাক্ষাৎকারে তিনি যে তথ্য দিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশকে একদম বিধ্বস্ত একটি দেশ রেখে গেছিলেন। অথবা ইউনূস আরও নানাভাবে তথ্য দিয়েছেন। এই 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বে বিপ্লব ঘটল, সেখানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেলেন এবং পালিয়ে গিয়েও তার কিন্তু রক্ষা হচ্ছে না। ভারতে পালিয়ে গেলেও দেশের জন্য ব্যাপক ধরনের চাঞ্চল্যকর একটি অরাজকতা তৈরির চেষ্টায় চালিয়ে যাচ্ছে এই দেশের বিরুদ্ধে। হাসিনার শাসনামল ছিল স্বৈরাচার শাসনগত, সহিংস ও দুর্নীতি নির্ভর এবং অভিযোগে ভরা। জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহ রক্তপাতের মধ্য দিয়ে এর চূড়ান্ত পতন হয়। স্বৈরাচার শেখ হাসিনার শাসন, পুলিশের সহিংস দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভে প্রায় 1400 জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতো এসব কর্মকাণ্ড মানবাধিকার বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। হাসিনা অতিরিক্ত বল প্রয়োগের সব অভিযোগ অস্বীকার করেছেন। ইউনূসের বাংলাদেশের পরিবর্তন বা প্রত্যাবর্তনকে দেশের জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখতে চান বা দেখা হচ্ছিল। তিনি অর্থাৎ ইউনূস দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে হাসিনার সুরক্ষা বলয় থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালানো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখিও করেছেন। যেসব গোপন আটক কেন্দ্র হাসিনার সমালোচকদের নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছে, সেগুলো খালি করা হয়েছে। মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে এবং হাসিনার বিরুদ্ধে শত শত অভিযোগও আনা হয়েছে, যেগুলো হাসিনা অস্বীকার করছেন। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছে এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশের নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, এমন বার্তা তিনি দিয়েছেন। এদিকে কিন্তু বিচার ও সংস্কারের পেছনে রাজনীতি করবেন না বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছনের রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচনে আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরাও কারোর উপর নির্ভর করতে চাই না। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই। শহীদ পরিবারের সদস্য ও আহতদের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, সবার কথা থেকে আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তের জরুরি দাবিটা কি। আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি। নাহিদ বলেন, 5ই আগস্ট পরবর্তী এবং এই নতুন বাংলাদেশ এই সরকার গঠিত হয়েছে। আমরা সামনে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের সবার ন্যায্যতা হচ্ছে শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধাদের বলে তাদের মনের আকাঙ্ক্ষা আমাদের সবাইকে বুঝতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদের আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আর একটা সরকার চলে আসে, তাহলে কি নিশ্চিত আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? এমন প্রশ্ন ছুড়ে দেন কিন্তু এই নাহিদ ইসলাম। এই বিষয়টা আপনারাও কমেন্টে জানাবেন। নাহিদ ইসলাম যে দাবি করেছেন যেখানে সংস্কারের পরে নির্বাচন, সেটাই যুক্তিযুক্ত। কেননা যাদের উপর ভর করে আমরা স্বাধীনতা পেলাম তাদেরকে আমরা অবমূল্যায়ন করছি। যদি কোনো কারণে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায়, পরবর্তীতে তারা যে আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না, তার গ্যারান্টি কি?